ইও প্রকৌশল শিক্ষার অটোমেশন প্রথা বিলোপ, 10% ও 75% রোল বাতিল, সেন্ট্রাল লাইব্রেরির সুব্যবস্থা, প্রকৌশল ছাত্রদের শেষ বর্ষ ক্লাস লইতে হইবে। ট পলিটেকনিক ছাত্রদের কনডেন্স কোর্সে সুযোগ দিতে হইবে এবং বোর্ড ফাইনাল পরীক্ষা বাতিল করিয়া একমাত্র সেমিস্টার পরীক্ষার ভিত্তিতেই ডিপ্লোমা দিতে হইবে। ঠ টেক্সটাইল, সিরামিক, লেদার টেকনোলজি এবং আর্ট কলেজের ছাত্রদের সকল দাবি অবিলম্বে মানিয়া লইতে হইবে। আইইআর ছাত্রদের 10 দফা, সমাজ কল্যাণ কলেজ ছাত্রদের, এমবিএ ছাত্রদের ও আইন ছাত্রদের সমস্ত দাবি মানিয়া লইতে হইবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগকে আলাদা ফ্যাকাল্টি করিতে হইবে। ড কৃষি বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্রদের ন্যায্য দাবি মানিয়া লইতে হইবে। কৃষি ডিপ্লোমা ছাত্রদের কনডেন্স কোর্সের দাবি সহ কৃষি ছাত্রদের সকল দাবি মানিয়া লইতে হইবে। ড ট্রেনে, স্টিমার ও লঞ্চ ছাত্রদের আইডেন্টিটি কার্ড দেখাইয়া শতকরা 50% কনসেনসেশনে টিকিট দেওয়ার ব্যবস্থা করিতে হইবে। মাসিক টিকিটও এরূপ সুবিধা দিতে হইবে। পশ্চিম পাকিস্তানের মতো বাসে 10 পয়সা ভাড়ায় শহরের যে কোনো স্থানে যাতায়াতের ব্যবস্থা করিতে হইবে। দূরবর্তী অঞ্চলেও বাস যাতায়াতে 50% কনসেশন দিতে হইবে। ছাত্রীদের স্কুলে ও কলেজে যাতায়াতের জন্য পর্যাপ্ত বাসের ব্যবস্থা করিতে হইবে। সরকারি ও আধা সরকারি উদ্যোগে আয়োজিত খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রদের 50% কনসেশন দিতে হইবে। মধ্যাহ্ন চাকুরির নিশ্চয়তা বিধান করিতে হইবে। ত কুখ্যাত বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্স সম্পূর্ণ বাতিল করিতে হইবে এবং বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সকল প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন দিতে হইবে। ঠ শাসক গোষ্ঠীর শিক্ষা সংকোচন নীতির প্রামাণ্য দলিল, জাতীয় শিক্ষা কমিশন রিপোর্ট ও হামিদুর রহমান কমিশন রিপোর্ট সম্পূর্ণ বাতিল এবং ছাত্র সমাজ ও দেশবাসীর স্বার্থে গণমুখী বৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থার কায়েম করিতে হইবে। 11 দফার দ্বিতীয় নাম্বার দাবি। দ্বিতীয় নম্বরের মধ্যে আছে প্রাপ্তবয়স্কদের ভোটে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে পার্লামেন্টারি গণতন্ত্র প্রতিষ্ঠা করিতে হইবে। বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা দিতে হইবে। দৈনিক ইত্তেফাক পত্রিকার উপর হইতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করিতে হইবে। নিম্নলিখিত দাবিসমূহ মানিয়া লইবার ভিত্তিতে পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন দিতে হইবে। 2 ক দেশের শাসনতান্ত্রিক কাঠামো হইবে ফেডারেশন শাসনতান্ত্রিক রাষ্ট্রসংঘ এবং আইন পরিষদের ক্ষমতা হইবে সার্বভৌম। খ ফেডারেল সরকারের ক্ষমতা দেশ রক্ষা, বৈদেশিক নীতি ও মুদ্রা এই কয়েকটি বিষয়ে সীমাবদ্ধ থাকিবে। অপরাপর সকল বিষয় অঙ্গরাষ্ট্রগুলির ক্ষমতা হইবে নিরঙ্কুশ। গ 2 অঞ্চলের মধ্যে একই মুদ্রা থাকিবে। এই ব্যবস্থা মুদ্রা কেন্দ্রের হাতে থাকিবে, কিন্তু এই অবস্থায় শাসনতন্ত্রে এমন সুনির্দিষ্ট বিধান থাকিতে হইবে যে যাতে পূর্ব পাকিস্তানের মুদ্রা পশ্চিম পাকিস্তানে প্রচার হইতে না পারে। এই বিধানে পাকিস্তানের একটি ফেডারেল রিজার্ভ ব্যাংক থাকিবে এবং পূর্ব পাকিস্তানের জন্য পৃথক অর্থনীতির প্রবর্তন করিতে হইবে। গ সকল প্রকার ট্যাক্স, খাজনা, কর, দাহ্য ও আদায়ের সকল ক্ষমতা থাকিবে আঞ্চলিক সরকারের হাতে। ফেডারেল সরকারের কোনো কর ধার্য করিবার ক্ষমতা থাকিবে না। আঞ্চলিক সরকারের আদায় রেভিনিউ নির্ধারিত অংশ আদায়ের সঙ্গে সঙ্গে ফেডারেল তহবিলে জমা হইবে। এই মর্মে রিজার্ভ ব্যাংক সমূহের উপর বাধ্যতামূলক বিধান শাসনতন্ত্রে থাকিবে। ফেডারেশনের প্রতিটি রাষ্ট্র বহির্বাণিজ্যের পৃথক হিসাব রক্ষা করিবে এবং বহির্বাণিজ্যের মাধ্যমে অর্জিত মুদ্রা অঙ্গরাষ্ট্রগুলির এখতিয়ারাধীন থাকিবে। স পূর্ব পাকিস্তানকে মিলিশিয়া বা প্যারামিলিটারি রক্ষী বাহিনী গঠনের ক্ষমতা দিতে হইবে। পূর্ব পাকিস্তানে অস্ত্র কারখানা নির্মাণ ও নৌবাহিনীর সদর দপ্তর স্থাপন করিতে হইবে। 4 পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্তের প্রদেশ এবং সিন্ধু সহ সকল প্রদেশে স্বায়ত্তশাসন প্রদান করত সাব ফেডারেশন গঠন। 5 ব্যাংক, বীমা, ব্যবসা ও বৃহৎ বারে শিল্প জাতীয়করণ করিতে হইবে। 6 কৃষকদের উপর হইতে খাজনা ও ট্যাক্সের হার হ্রাস করিতে হইবে এবং বকেয়া খাজনা ও ঋণ মুখ করিতে হইবে। পাটের সর্বনিম্ন মূল্য মণ প্রতি 40 টাকা নির্ধারণ ও আখের ন্যায্য মূল্য দিতে হইবে। 7 শ্রমিকদের ন্যায্য মজুরি ও বোনাস দিতে হইবে এবং শিক্ষা, বাসস্থান ও চিকিৎসা ব্যবস্থা দিতে হইবে। 8 শ্রমিক স্বার্থ বিরোধী কায়দা কানুন প্রত্যাহার করিতে হইবে এবং ধর্মঘটের অধিকার ও ট্রেড ইউনিয়ন করিবার ক্ষমতা প্রদান করিতে হইবে। 9 পূর্ব পাকিস্তানের বন্যা নিয়ন্ত্রণ ও জনসম্পদের সার্বিক ব্যবহারের ব্যবস্থা করিতে হইবে। 10
জরুরি আইন প্রত্যাহার, নিরাপত্তা ও অন্যান্য নির্যাতনমূলক আইন প্রত্যাহার করিতে হইবে। সিয়াডো, সেন্ডো, ফাক মার্কিন সামরিক চুক্তি বাতিল করিয়া জোট বহির্ভূত স্বাধীন নিরপেক্ষ পররাষ্ট্রনীতি কায়েম করতে হইবে। 11, দেশের বিভিন্ন কারাগারে আটক সকল ছাত্র, শ্রমিক, কৃষক, রাজনৈতিক কর্মী ও নেতৃবৃন্দের অবিলম্বে মুক্তি, গ্রেপ্তারি পরোয়ানা ও হুলিয়া প্রত্যাহার এবং আগরতলা ষড়যন্ত্র মামলা সহ সকল রাজনৈতিক কারণে দায়েরকৃত মামলা প্রত্যাহার করিতে হইবে। ইতিহাস বিকৃতির প্রথম পদক্ষেপ আওয়ামী লীগই গ্রহণ করে। শেখ মুজিবের নির্দেশেই মেজর জিয়া তার ঐতিহাসিক ঘোষণা দেয় এবং এই দাবি প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ আষাঢ়ে গল্প উত্থাপন করে। সে লোমহর্ষক ক্রান্তি লগ্নে নেমে আসে 25 থেকে 26 মার্চের সে কালো রাত্রি। পাকিস্তান সেনাবাহিনী নির্মমভাবে ঝাঁপিয়ে পড়ে বাঙালি জাতিকে সাহায্য করার জন্য। 25 মার্চের বর্বরতা আধুনিক কালের সব নজিরকে ছাড়িয়ে যায়। হাজার হাজার নারী, পুরুষ, শিশুকে হত্যা করা হয় নির্বিচার। সামরিক বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বাঙালি সদস্যগণ রেহাই পাননি। শ্বেত সন্ত্রাসের হত্যাযজ্ঞ থেকে ঢাকা, চিটাগাং এবং খুলনা সহ পূর্ব পাকিস্তানের সর্বত্রই অভিযান চালানো হয় নিষ্ঠুর উপায়ে। প্রতিরোধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হয় বাঙালি জাতি, যাদের এই ক্রান্তি লগ্নে অনেক অনুরোধ ও আকুতি জানানো হয় শেখ মুজিবকে সশস্ত্র জাতীয় মুক্তি সংগ্রামে নেতৃত্ব দেওয়ার জন্য। কিন্তু সব অনুরোধ উপেক্ষা করে জাতিকে মৃত্যু ও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়ে কাপুরুষের মতোই তিনি কারাবরণ করে চলে যান পশ্চিম পাকিস্তানে। আত্মরক্ষার জন্যই অনন্য উপায় হয়ে শান্তিপ্রিয় বাঙালি অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হয়। প্রতিরোধ সংগ্রামে নেতৃত্ব দেন অসম্মত শেখ মুজিব বলেছিলেন, আমি গণতন্ত্রের রাজনীতি সারা জীবন করেছি, অস্ত্রের রাজনীতিতে আমি বিশ্বাস করি না। একই পরিহাস সমগ্র বাঙালি জাতি যার কথা বিশ্বাস করে অকাতরে প্রাণ দিয়েছিলেন, তাকে মেনে নিয়েছেন একমাত্র নেতা হিসেবে। দীর্ঘ সংগ্রামে চরম ত্যাগ স্বীকার করেছেন নির্দ্বিধায়। সে নেতাই ক্রান্তি লগ্নে জাতিকে পিছনে ফেলে রেখে খোড়া যুক্তি তুলে বহাল তবিয়তে পশ্চিম পাকিস্তানে পাড়ি জমালেন। ক্ষণিকের জন্য স্তম্ভিত হয়ে গিয়েছিল বাঙালি জাতি। মুজিবের সুবিধাবাদী আচরণে হতাশায় ভেঙে পড়েছিল মুক্তিকামী জনতা। কিন্তু সেই ক্ষণিকের জন্য মাত্র। আওয়ামী লীগের নেতারাও সব যার যার মতো গা ঢাকা দিলেন প্রাণ বাঁচাবার প্রচেষ্টায়। মুজিব গ্রেপ্তার হওয়ার সাথে তারাও পালিয়ে হাঁপ ছেড়ে বাঁচলেন। এই অবস্থায় জনগণকে স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ সংগ্রামের দায়িত্ব নিজের হাতে তুলে নিতে হয়েছিল। বিচ্ছিন্নভাবে বাংলাদেশের সর্বত্র প্রতিরোধ সংগ্রাম গড়ে ওঠে। গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে। এই অবস্থায় 26 মার্চ রাতে চিটাগাংয়ে অবস্থিত 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এক অখ্যাত তরুণ মেজর জিয়াউর রহমান তার তরুণ বাঙালি সহকর্মীদের পরামর্শ ও সাহায্যে তীব্র জাতীয়তাবাদী চেতনা উদ্বুদ্ধ হয়ে বেতার মাধ্যমে জাতির প্রতি আহ্বান জানান স্বাধীন সংগ্রামের। তার আহ্বানে আশার আলো দেখতে পেয়েছিল জাতি। তারই পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে স্বাধীনতার লক্ষ্যে শুরু হয় রক্তক্ষয়ী মহান মুক্তি সংগ্রাম। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বেশি আসে মেজর জিয়াউর রহমানের ক্ষীণ কণ্ঠ। Under circumstance, however, I hereby declare myself as the provisional head of the স্বাধীন বাংলা লিবারেশন গভর্নমেন্ট। অবশ্য পরবর্তী ঘোষণা এর সাথে যোগ করা হয় আন্ডার গাইডেন্স অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার ঘোষণা নিয়ে সেই সময় চুল ছেড়া বিশ্লেষণ করার ফুরসত কারো ছিল না। দেশ স্বাধীন হওয়ার পর 1971 সালের 26 মার্চ কালুরঘাট থেকে প্রচারিত স্বাধীনতার ঘোষণা সম্পর্কে সরকার ও আওয়ামী লীগের তরফ থেকে পর্যায়ক্রমে কয়েকটি কাহিনী প্রচার করা হয়। প্রথম গল্পটি ছিল 26 মার্চ দিবাগত রাতে গ্রেপ্তারের পূর্বক্ষণে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরীকে টেলিফোনে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা বাণীটি পাঠিয়ে দিলেন। কিন্তু সামরিক অভিযানের ফককালে সকল প্রকার টেলিফোন যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল, অতএব ওই গল্প দফে টেকেনি। দ্বিতীয় গল্পে বলা হয় ওয়্যারলেসের মাধ্যমে চট্টগ্রাম বন্দরে অবস্থানরত একটি অস্ট্রেলীয় জাহাজের ক্যাপ্টেনকে স্বাধীনতার ঘোষণা জানানো হয়। ওই ক্যাপ্টেন নাকি জনাব জহুর আহমদকে শেখ মুজিবের সেই ঘোষণা বাণী পৌঁছে দিয়েছিলেন। চট্টগ্রামের কোনো নোঙর করা জাহাজের সাথে ঢাকায় বসে ওয়্যারলেস সংযোগ প্রতিষ্ঠা করা কোনোভাবে তখন সম্ভব ছিল না, কারণ ওই সময় চট্টগ্রাম বন্দর ইসিআর ও বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিকদের সাথে পাক বাহিনীর লড়াই চলছিল। তাছাড়া ঢাকার ওয়্যারলেস সেন্টার সহ সবগুলো যোগাযোগ কেন্দ্র তখন পুরো মাত্রায় খান সেনাদের অধীনে। সুতরাং এই গল্প সারহীন প্রমাণিত হয়। শেষ গল্পে বলা হয় চট্টগ্রাম ইপিআরকে জানানো হয়েছিল সারা দেশে স্বাধীনতার ঘোষণা বা বাণী প্রচারের জন্য। স্বাধীনতার যুদ্ধের ইতিহাস নামক প্রকাশনায় এই কাহিনীটি নথিবদ্ধ করা হয়েছে।
কিন্তু একটুখানি বিশ্লেষণ করলে বোঝা যায় এই কাহিনীটি আষাঢ়ি গল্প মাত্র। প্রথমত, ঢাকার সাথে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগের মাধ্যমগুলো যথা টেলিফোন, টেলিগ্রাফ, ঢাকা বেতার, ওয়্যারলেস সমস্তই তখন সম্পূর্ণরূপে পাক বাহিনীর নিয়ন্ত্রণে। এবার দেখা যাক ঢাকা ইপিআর এর মাধ্যমে চট্টগ্রাম ইপিআর কে নির্দেশ পাঠানোর প্রশ্নটি। ঢাকা ইপিআর যদি শেখ মুজিবের নির্দেশে স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামে পৌঁছাতে পারে, তাহলে ঢাকা ইপিআর থেকেই তো সারা বাংলাদেশে ওই ঘোষণা প্রচার করার জন্য বলা যেত। তাছাড়া সবারই জানা ছিল ঢাকা ইপিআর এর হেডকোয়ার্টার এবং পিলখানা সিগন্যাল সেন্টার দেশে মার্চে আর্মি দখল করে নিয়েছিল। তারপরেও কথা থাকে, চট্টগ্রামের ইপিআর এর দায়িত্বে ছিলেন তখন বাঙালি তরুণ অফিসার ক্যাপ্টেন রফিকুল ইসলাম। যে সমস্ত বাঙালি অফিসারদের সাথে একত্র হয়ে মির্জা জিয়াউর রহমান 26শে মার্চ রাতে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন, তাদের মধ্যে ক্যাপ্টেন রফিক ছিলেন অন্যতম। পরবর্তী পর্যায়ে 1 নং সেক্টরে তিনি যুদ্ধ করেন। স্বাধীনতার পতাকা হঠাৎ করে সেনাবাহিনী থেকে অবসর দেওয়া হয়। মুক্তিযুদ্ধের উপর ক্যাপ্টেন রফিক একাধিক গ্রন্থ লিখেছিলেন, কিন্তু কোথাও তিনি স্বাধীনতার ঘোষণা বাণী ঢাকা থেকে ভাবার ব্যাপারে কিছু লেখেননি। তাহলে কেন? সর্বোপরি স্বাধীনতার ঘোষণা সত্যি সত্যি ঢাকা থেকে পাঠানো হয়ে থাকতো, সেই ক্ষেত্রে মেজর জিয়া তার প্রথম ভাষণে নিজেকে অস্থায়ী সরকার প্রধান হিসেবে ঘোষণা দিয়েছিলেন কোন যুক্তিতে? তারপরে প্রশ্ন থাকে, চট্টগ্রাম আওয়ামী লীগের তৎকালীন আরেক নেতা আব্দুল হান্নান, যিনি 30 মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে একাধিকবার বক্তব্য প্রচার করেছেন, তিনিই বা কেন তার প্রচারণে একবার উল্লেখ করলেন না স্বাধীনতার ঘোষণা বাণী ঢাকা থেকে পাওয়ার কথা? অতএব 26শে মার্চ মেজর জিয়াই যে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এই ধ্রুব সত্যকে শত চেষ্টা করেও কোনো যুক্তি দিয়ে খণ্ডানো যায় না। মহাপলায়ন, লেফটেন্যান্ট মতি, সেকেন্ড লেফটেন্যান্ট নূর এবং আমি সর্বপ্রথম পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগদান করি। জাতীয় রাজনীতির এই ক্রান্তি লগ্নে আমি তখন কোয়ার্টার 16 ডিভিশনে 62 ফিল্ড আর্টিলারি রেজিমেন্টে পোস্টেড। আমার আবাস কিংস রোড আর্টিলারি অফিসার্স মেসে। আমি ছাড়াও তখন কোয়েটাতে বেশ কয়েকজন বাঙালি অফিসার বিভিন্ন রেজিমেন্ট ও ব্যাটালিয়নে পোস্টেড ছিলেন। কর্নেল দস্তগীর G1 ডিপ হেডকোয়ার্টার্স, মেজর হাফিজ 62 ফিল্ড রেজিমেন্ট, ক্যাপ্টেন শহীদ 33 কোপারলি, ক্যাপ্টেন শরীফুল হক 33 কোপারলি, ক্যাপ্টেন মহসিন বেলুস রেজিমেন্ট, মেজর মালেক PM, মেজর কাদের ইঞ্জিনিয়ার্স, ক্যাপ্টেন মাওলা EME ব্যাটালিয়ন, ক্যাপ্টেন আমসা আমিন ইনফ্যান্ট্রি স্কুল, ক্যাপ্টেন জাকির, ক্যাপ্টেন হুদায়, ক্যাপ্টেন সাফায়াত, লেফটেন্যান্ট হারুন 26 ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট, ক্যাপ্টেন ইফতেকার, ক্যাপ্টেন মাজহারউদ্দিন মোল্লা, লেফটেন্যান্ট KV 63 ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট, ক্যাপ্টেন জামাল ANC, ক্যাপ্টেন কাসেম ANC প্রমুখ। এছাড়াও ছিলেন বেশ কিছু সংখ্যক JCO, NCO ও জোয়ান বাইরা, স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স, EME ব্যাটালিয়ন, সিগন্যাল ব্যাটালিয়ন, ডিপ হেডকোয়ার্টার্স, স্টাফ কলেজ ও 33 কোভারলি রেজিমেন্ট। কোয়েটায় বাঙালিদের ছোট পরিবার ছিল একটি সুখী পরিবার। আমরা সবাই মিলেমিশে হাসি আনন্দে কাটাতাম দিনগুলো। প্রায় আমরা সমবেত হতাম কোথাও না কোথাও। চলতো আলাপ আলোচনা, হাসি ঠাট্টা, গান বাজনা, গল্প গুজব। জাতীয় সংকট আমাদের মাঝের ব্যবধানকে কমিয়ে আনলো আরো। সবাই দেশ সম্পর্কে সচেতন, সবাই শঙ্কিত, ভাবনায় আকুল, কি হচ্ছে, ঘটনা প্রবাহের পরিণাম কি। প্রেসিডেন্ট আইয়ুবের ক্ষমতা লিপসা কোথায় নিয়ে যাবে দেশটাকে? পাকিস্তান টিকে থাকবে কি করে? অন্যায় অবিচার শোষণ শেষ হবে কবে? আইয়ুব খানের প্রশাসন ব্যর্থ হয়েছে সম্পূর্ণরূপে। জাতির বৃহত্তর স্বার্থে তিনি কি গ্রহণযোগ্য রাজনৈতিক সমাধান মেনে নেবেন আলোচনার মাধ্যমে, নাকি ক্ষমতার মোহে দেশকে আরো রসাতলে টেনে নিয়ে যাবে? গোপনে আমরা মিলিত হয়ে বিভিন্ন জায়গায় আলোচনার মাধ্যমে খুঁজে পেতে চাই এই সমস্ত প্রশ্নের জবাব। খবরাখবরের আদান প্রদান হয় নিজেদের মধ্যে। প্রতিটি নতুন খবর পর্যালোচনা করি আস্থার পরিপ্রেক্ষিতে। খবর হয় দেশ থেকে আসা চিঠিপত্রের মাধ্যমে। মনোযোগ দিয়ে শুনি BBC, ভয়েস অফ আমেরিকা, অল ইন্ডিয়া রেডিও, ভয়েস অফ অস্ট্রেলিয়া প্রভৃতি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠানগুলি। জাতীয় রেডিও এবং টিভির মাধ্যমে প্রচারিত খবর একফেশে হওয়ায় বিশ্বাসযোগ্য মনে হয় না। মাঝে মধ্যে সিগন্যাল সেন্টারের বাঙালি বাইরে নিয়ে আসতো GSQ থেকে প্রেরিত গোপন বার্তাসমূহের সারবস্তা বস্তু। এ থেকে শাসক চক্রের মানসিকতা সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায়, কিন্তু সেটাই বা কতটুকু? পূর্ব পাকিস্তানের গণ আন্দোলনের প্রতি মুহূর্তের ঘটনাবলী জানার জন্য মন উদ্গ্রীব হয়ে থাকে তীর্থের কাকের মতো। 1500 মাইল দূরত্বে বসে সীমিত মাধ্যমে ঘটনা প্রবাহের যতটুকু খবরে পাচ্ছিলাম, তার চুলসেরা বিশ্লেষণ করে অবস্থার সাথে নিজেদের যতটুকু সম্ভব সম্পৃক্ত রাখার চেষ্টা করেছিলাম আমরা। কিন্তু সবকিছুই করতে হচ্ছিল বিশেষ সতর্কতার সাথে।
মনের দাহ ও আক্রোশ অতি কষ্টে চেপে রেখে স্বাভাবিকভাবে দৈনন্দিন কাজ পালন করে যাচ্ছিলাম। সবাই নিজেদের সংযত রেখে ধৈর্য সহকারে অবস্থার মোকাবেলা করতে হবে সবাইকে। এই সিদ্ধান্ত গৃহীত হয় গোপন বৈঠকগুলোতে। আশা নিরাশার এক ভয়াবহ অনিশ্চয়তা কাটছিল আমাদের প্রতিটি মুহূর্ত। মার্চের 30 তারিখে আমরা বিবিসি, ভয়েস অফ আমেরিকা, অল ইন্ডিয়া রেডিও, রেডিও অস্ট্রেলিয়া প্রভৃতি স্টেশনগুলো থেকে প্রচারিত নিবন্ধ থেকে পূর্ব পাকিস্তানে ঘটা 25 থেকে 26 মার্চ রাতের ঘটনা ও পরবর্তী দিনগুলোর ঘটনাগুলো সম্পর্কে অনেক কিছু জানতে পারি। বাংলাদেশে ফেলে আসা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত জনদের অবস্থা ভেবে ভারাক্রান্ত হয়ে ওঠে মন। পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর ন্যাক্কারজনক আচরণে বিক্ষুব্ধ হয়ে ওঠে। সে সেনাবাহিনীতে চাকরি করছি বলে নিজের প্রতি আত্মাধিকার জাগে মনে। ভাবি, এই অবস্থায় প্রবাসে বসে আমাদের কি কিছুই করার নেই? বাঙালিদের ঘোষিত স্বাধীনতা সংগ্রামে আমরা কি কোনো দায়িত্বই নেই? সমগ্র বাঙালি জাতির সাথে একাত্মতা ঘোষণা করে স্বাধীনতা সংগ্রামে অবদান রাখার জন্য আকুল হয়ে ওঠে মন। অস্বস্তিকর পরিবেশে শ্বাসরুদ্ধকর অবস্থায় সময় কাটতে থাকে আমাদের। ইতিমধ্যে আমাদের কোর্সও প্রায় শেষ হচ্ছে। কোর্সে আগত বাঙালি অফিসারদের মধ্যে ক্যাপ্টেন তাহের, সেকেন্ড লেফটেন্যান্ট নূর চৌধুরী এবং লেফটেন্যান্ট মুদ্রির সাথে আমার ঘনিষ্ঠতা হয়। চিন্তাভাবনার মিলই ছিল আমাদের এই ঘনিষ্ঠতার প্রধান কারণ। আমি লোকাল অফিসার, এরা প্রায় আমাদের মেসে আসতো। দল বেঁধে আনন্দ ফুর্তি করে আমরা অবসর কাটাতাম। এর সাথে খাওয়া, বেড়াতে যাওয়া, সিনেমা দেখা, ক্লাবে আড্ডা মারা ছিল আমাদের বিনোদনের উপায়। লেফটেন্যান্ট সুমিও প্রায় আমাদের সাথে যোগ দিত। আমরা একত্রিত হয়ে আনন্দ ফুর্তি করতাম ঠিকই, কিন্তু তার ফাঁকে আলোচনা চলতো বাংলাদেশ নিয়ে। সবারই একই চিন্তা, আমাদের কিছু একটা করা উচিত। মুখ বুজে আর অত্যাচার সহ্য করে নির্বিকার হয়ে বসে থাকা চলবে না। জাতীয় সংগ্রামে আমাদের সাধ্যমতো অবদান রাখতে হবে। কিন্তু কি করা সম্ভব? ইতিমধ্যে জানতে পারলাম আমাদের 16 ডিভিশনকে পূর্ব পাকিস্তানে পাঠানো হবে। অত্যন্ত সুখবর। ডিভিশন গেলে আমিও ইউনিটের সাথে পূর্ব পাকিস্তানে যেতে পারবো। খবরটা পেয়ে তাহের, নূর, মতি এবং সুমি সবাই খুশি হয়। কোর্স শেষ হলেও কিন্তু স্কুল কর্তৃপক্ষ আদেশ জারি করলেন, পূর্ব পাকিস্তান থেকে আগত কোনো অফিসারকে তাদের ইউনিটে ফেরত পাঠানো হবে না। তাদের সবাইকে পোস্টিং পাকিস্তানের বিভিন্ন ইউনিটে পোস্টিং দেওয়া হবে। এ কি ব্যাপার? এমনটি তো হবার কথা নয়। আমরা সবাই বিভ্রান্ত হয়ে পড়লাম। কোর্স শেষে ইউনিটে ফিরে যাওয়াই তো নিয়ম। তাহলে এই ধরনের আদেশের উদ্দেশ্য কি? তাহের, নূর, মতি সবার ইউনিটই পূর্ব পাকিস্তানে। তারা সবাই, আর আমি ফিরে এলাম ইউনিটে। কিন্তু ইউনিটে যোগদান করে বুঝতে পারলাম অবস্থার অনেক পরিবর্তন হয়েছে, পরিবেশ অনেক বদলে গেছে। ইতিমধ্যে দেশে ইমার্জেন্সি ঘোষিত হলো। একদিন আমরা কমান্ডিং অফিসার কর্নেল মিয়া হাফিজ আমাকে তলব করে পাঠালেন। তার অফিসে যাওয়ার পর তিনি কিছুটা বিব্রত ভাবেই বললেন, শরীফ, ব্যাটারি কমান্ডারের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আমি তোমাকে অ্যাডজুটেন্ট পদে বহাল করতে চাই। দেশের এই নাজুক পরিস্থিতিতে আমার স্টাফ অফিসার হিসেবে তোমাকে আমি মনোনীত করেছি। তার কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। আমার সাথে কর্নেল হাফিজের সম্পর্ক ছিল খুবই ভালো। ব্যাচেলার হ্যাপি গোলাপি টাইপ কমান্ডো কর্নেল হাফিজ আমাকে খুবই পছন্দ করতেন। আমি তাই সরাসরি তাকে জিজ্ঞাসা করলাম, স্যার, আমি ইউনিটের সিনিয়র অফিসারদের মধ্যে একজন, সেক্ষেত্রে আমাকে ব্যাটারি কমান্ডারের দায়িত্ব থেকে সরিয়ে নিয়ে জুনিয়র পদে নিয়োগ করার সিদ্ধান্ত নিলেন কেন? বেচারা কর্নেল হাফিজ মুখ কাঁচুমুচু করে বললেন, দেখো, জিএসকিউ থেকে অর্ডার এসেছে, কোনো বাঙালি অফিসারকে দায়িত্বপূর্ণ কোনো পদে রাখা যাবে না। তাছাড়া বর্তমান অবস্থায় সব বাঙালিদের উপর নজর রাখারও নির্দেশ জারি করা হয়েছে। তোমার শুভাকাঙ্ক্ষী হিসাবে এই গোপনীয় নির্দেশের কথা তোমাকে বিশ্বাস করে বললাম। আমার অনুরোধ, সব বুঝে তুমি চোখ কান খোলা রেখে সতর্কতার সাথে চলবে। তোমার কোনো কিছু হলে ব্যক্তিগতভাবে আমি কষ্ট পাবো। বোঝার চেষ্টা করো। নেহায়েত অপরাগ হয়ে আমি এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। তার সিদ্ধান্ত কষ্টে পেল। তার আন্তরিক স্বীকারোক্তি শুনে তাকে ধন্যবাদ জানিয়ে তার অফিস থেকে বেরিয়ে এলাম। তার সতর্ক তার সতর্কবাণী সবাইকে জানাবার জন্য ছুটে গেলাম ক্যাপ্টেন তাহেরের মেসে। সেখানে ডেকে পাঠালাম নূর এবং মতিকে। সব শুনে সবাই ঠিক করলাম আমাদের সবকিছুই করতে হবে অতি সাবধানে। পশ্চিমারা যাতে আমাদের সব বাঙালিকে অবিশ্বাসের চোখে দেখেছে, তাই এতটুকু অসতর্কতা হলে আর রক্ষা নেই, মহাবিপদে পড়তে হতে পারে। সিদ্ধান্ত নিলাম স্বাভাবিকতা বুঝিয়ে চলতে হবে আমাদেরকে। অত্যন্ত সতর্কতার সাথে গোপনে মিলিত হবো আমরা। বাংলাদেশ সম্পর্কে বিশ্বস্ত লোক ছাড়া অন্য কারোর সাথে আলোচনা করা ঠিক হবে না। কর্নেল মিয়া হাফিজের সাথে আলাপের পর ঠিক বুঝতে পারলাম ইউনিটের সাথে আমরা
আর বাংলাদেশে যাওয়া হবে না। ঘটনা প্রবাহ এগিয়ে চলল অতি দ্রুত গতিতে। হঠাৎ করে ডিভিশন হেডকোয়ার্টার্সের জি-1 বাঙালি অফিসার কর্নেল দস্তগীরকে বদলি করে দেওয়া হলো জি-1 মুজাহিদ কোর হেডকোয়ার্টার্স লাহোরে। তার এই বুদ্ধিতে আশ্চর্য হয়ে গেল কোয়ার্টারে অবস্থিত সব বাঙালি। আমাদের কাছে ব্যাপারটা স্বাভাবিক ছিল, কিন্তু অন্যান্য বাঙালিরা অবাক হয়ে গেল তার এই অস্বাভাবিক পোস্টিংয়ে। ডিভিশনের বাঙালিরা, যারা বাংলাদেশে যাবার আশায় উন্মুখ হয়েছিলেন, তাদের গুড়ে ফুটল বালি। আমি ও নূর একদিন গেলাম কর্নেল দস্তগীরের বাসায়। তার পরিবার তখন বাংলাদেশে। তাকে বললাম, স্যার, এরপরও কি আমাদের চুপচাপ বসে থাকা যুক্তিসঙ্গত? কি করতে চাও? পাল্টা জবাবে তিনি বললেন, দেশের সংগ্রাম অবদান রাখার চেষ্টা করতে হবে যেভাবে হোক। পাগল হয়েছো? 1,500 মাইল দূরে বসে কি করতে পারো তোমরা? পালিয়ে গিয়ে যোগদান করতে পারি স্বাধীনতা সংগ্রামে, নয়তো বেলেলির অ্যামুনিশন ডিপো উড়িয়ে দিতে পারে। এতে করে সমস্ত সামরিক বাহিনীর সেকেন্ড লাইন অ্যামুনিশন ধ্বংস হয়ে যাবে। অপরিণীয় ক্ষতি হবে সামরিক জান্তার। যুদ্ধ করার ক্ষমতা কমে যাবে অনেকাংশে। পাগল নাকি? কি সব অদ্ভুত কথা ভাবছো? ইমোশনাল হয়ে এই ধরনের পদক্ষেপ নিলে তোমরা তোমাদের জন্যই শুধু বিপদ ডেকে আনবে। তা না, বিপদ ডেকে আনবে পশ্চিম পাকিস্তানের সব বাঙালিদের জন্য। অবাস্তব চিন্তাধারা। তিনি আমাদের স্মরণ করিয়ে দিলেন, পাসিং আউট করার দিন শপথ নিয়েছিলাম, টু রিমেইন লোয়াল টু দ্য কনস্টিটিউশন, সো বি ফেথফুল অ্যান্ড প্রুভ ইউর ইন্টিগ্রিটি। পরিশেষে তিনি বললেন, তার উপর কড়া নজর আছে, তাই সার্বিক মঙ্গলের জন্য এভাবে যখন তখন তার সাথে দেখা করা যাবে না। কি আশ্চর্য! এই দস্তগীর সাহেবকে জানতাম ভীষণভাবে বাঙালি জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ একজন সাচ্চা দেশপ্রেমিক হিসেবে। তাকে শ্রদ্ধা করতাম সে কারণে, কিন্তু একই আজ তার মুখ থেকে একই শুনছি। মুহূর্তের মনটা বিষম বিষিয়ে উঠল। নূরকে বললাম, চলো যাওয়া যাক। বেরিয়ে আসছিলাম, তিনি বললেন, ডোন্ট বি সো সেন্টিমেন্টাল, ইভেন ইফ বাংলাদেশ বিকাম এ রিয়ালিটি, প্রিজার্ভ ইয়োরসেলফ, বাংলাদেশ কান্ট গো উইদাউট ইউ অ্যান্ড মি। তার সুবিধাবাদী উক্তি শুনে গাটা গিনগিন করে উঠল। এই সংসারে সত্যি মানুষ চেনা দায়। বিক্ষুব্ধ মন নিয়ে আমি ও নূর ফিরে এলাম। এরপর যেদিন লাহোরের পথে যাত্রা করেছিলাম, সেদিনও তাকে আকুল মিনতি জানিয়েছিলাম, স্যার, এখনো সময় আছে। আপনার মতো বিচক্ষণ সিনিয়র অফিসারের প্রয়োজন স্বাধীনতা সংগ্রামীদের। আপনি রাজি থাকলে আমরা বুকের রক্ত বাজি রেখে আপনাকে সাথে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি। তিনি রাজি হলেন না। রওনা হয়ে গেলেন লাহোরের পথে। ফিরে এলাম হতাশ হয়ে। এবার একাই সিদ্ধান্ত নিলাম বেলেলি ডিপো উড়িয়ে দেবার। কমান্ডো ট্রেনিং ছিল আমরা সিম্প্যাথেটিক ডিটোনেশন এর মাধ্যমে এক্সপ্লোসিভ দিয়ে স্যাবোটেজ করে উড়িয়ে দেব ডিপো। তখন আমার বিশেষ এক বন্ধু ছিল ডিপোর চার্জে। তার এখানে যাওয়া আসার মাধ্যমে সব প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে লাগলাম অতি গোপনে। পাঠান বন্ধুটি বাঙালিদের প্রতি ছিল বেশ সহানুভূতিশীল। প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করে একটা ট্রেস তৈরি করে ফেললাম। ট্রেসটা নিয়ে একদিন গেলাম ইঞ্জিনিয়ার্স এর মেজর কাদেরের বাসায়। উদ্দেশ্য তাকে দিয়ে ফরক করিয়ে নেব আমাদের ট্রেসটা ঠিক হয়েছে কিনা। তাকে গিয়ে সব কথা খুলে বলে তার সাহায্য প্রার্থনা করলাম। আমার প্ল্যান শুনে তিনি ভীষণভাবে আঁতকে উঠলেন। বললেন, কি সাংঘাতিক! তোমার কি মাথা খারাপ হয়েছে ডালিম? তুমি কি বুঝতে পারছো তুমি কি করতে যাচ্ছ? তোমার প্ল্যান কার্যকরী করলে প্রায় কুয়েটা শহরটাই ধ্বংস হয়ে যাবে। তাতে আমরাও ধ্বংস হয়ে যেতে পারে। তাছাড়া তোমার এই কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমি এই ব্যাপারে তোমাকে এনকারেজ করতে পারি না। আমার অনুরোধ, তুমি আমাকে ভুল বুঝো না। এখানেও হতাশ। ফিরে আসার আগে তাকে অনুরোধ জানিয়েছিলাম আমার প্ল্যান সম্পর্কে তিনি যেন কোনো তৃতীয় ব্যক্তির সাথে আলাপ না করেন। তিনি রাজি হয়েছিলেন, কিন্তু প্রতিদিন আমাকে কথা দিয়েছিলেন আমি এই ধরনের কাজ থেকে বিরত থাকবো। আমি কিন্তু আমার প্ল্যান কার্যকরী করার চেষ্টা করে চলছিলাম। ইতিমধ্যে হঠাৎ করে আমার বন্ধু একদিন বদলি হয়ে পিন্ডি চলে গেল। আমার মাথায় বাজ পড়ল। তার অবর্তমানে ডিপোতে আসা যাওয়ার সুযোগ বন্ধ হয়ে গেল। দুঃখ পেয়েছিলাম অনেক, কিন্তু অতি কষ্টে নিজেকে সামলে নিতে হলো। নতুন করে আবার ভাবতে শুরু করলাম কি করা যায়। ঠিক করলাম পালিয়ে গিয়ে যোগ দেব স্বাধীনতা সংগ্রামে। এমন অবস্থায় একদিন নূর এলো আমার মেসে। লনে বসে আলাপ করছিলাম দুজনে। হঠাৎ করে নূর বলল, স্যার, ক্যাপ্টেন তাহের আপনাকে ডেকেছিলেন, জরুরি আলাপ আছে। ঠিক আছে, আজ রাতে আমরা একসাথে তার মেসে ডিনার করব। নূর চলে গেল। কি এমন জরুরি আলাপের জন্য ক্যাপ্টেন তাহের ডেকে পাঠিয়েছিলেন ভেবে কোনো কুল কিনারায় ফেলাম না। সন্ধ্যার পর গিয়ে হাজির হলাম তার মেসে। নূর ইতিমধ্যে এসে গেছে। ডিনারের আগে তার রুমে বসে গান শুনছিলাম। গানের আওয়াজের আড়ালে নিচু গলায় আমরা আলাপ শুরু করলাম। কোনো বনিতে ছাড়াই ক্যাপ্টেন তাহের বলল, ডালিম, আমি ও নূর পালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছি।
চমন বর্ডার দিয়ে আফগানিস্তানে, সেখান থেকে বাংলাদেশ। আকবরবর্তীর ছেলেদের সাথে তোমার বন্ধুত্ব আছে, তাছাড়া তুমি স্থানীয় অফিসার, এ ব্যাপারে আমরা তোমার সাহায্য চাই। স্বল্পভাষী ক্যাপ্টেন তাহেরের অনুরোধের জবাবে বললাম, স্যার, আমিও পালাবার চেষ্টা করছি। ক্যাপ্টেন তাহের আমার জবাব শুনে খুব খুশি হলেন, আমাকে জড়িয়ে ধরে বললেন, তাহলে তুমি সময় নষ্ট না করে যেভাবেই হোক অর্ডারটা একবারে রেকি করে আসি। আমি সম্মতি জানিয়ে ফিরে এলাম মেসে। আমরা তিনজন কোরআন শরীফ হাতে নিয়ে প্রতিজ্ঞা করেছিলাম, আমাদের পরিকল্পনা সম্পর্কে কাউকে কিছু বলা চলবে না। সুযোগ মতো একদিন রেজিমেন্টাল এক্সারসাইজ এরিয়া রেস করার উছিলায় ইউনিটের গাড়ি নিয়ে প্রফুল্ল চিত্রে ফিরে এলাম। বন্ধুরা আমাদের পালাতে সাহায্য করবে জানতে পেরে নূর ও তাহের দুজনই খুশিতে আত্মহারা হয়ে উঠল। এভাবে সব যখন প্রায় ঠিকঠাক, হঠাৎ করে একদিন সিগন্যাল কোরের হাবিলদার নাজির রাতের অন্ধকারে আমার সাথে দেখা করতে এলো। লোকাল বাঙালি অফিসার হিসেবে সবার সাথে আমার যোগাযোগ ছিল। বিশেষ করে জুনিয়রদের মধ্যে আমার একটা বিশেষ প্রভাব ছিল। নাজিরের মতো সিনিয়র জুনিয়র অনেকেই তাদের সমস্যাদি নিয়ে আমার কাছে আসতো, সুখ দুঃখের কথা কইতে এবং আমার পরামর্শ নিতে। ভাবলাম নাজিরও নিশ্চয়ই তেমন কোনো ব্যাপারে আলাপ করতে এসেছে, কিন্তু তাকে দেখে আঁতকে উঠলাম। তার মুখ ভীষণভাবে থমথম করছিল, চোখ দুটো যেন টলটল করছিল। তাকে দেখে পরিষ্কার বুঝতে পারছিলাম বিষম কিছু একটা ঘটেছে। আমি তাকে নিয়ে সোজা আমার ঘরে চলে এলাম। কি হয়েছে নাজির, এত গম্ভীর কেন? জবাবে নাজির অতি নিচু স্বরে বলল, স্যার, সর্বনাশ হয়ে গেছে। ডিপ কমান্ডার জিএইচকিউতে সিফার মেসেজের মাধ্যমে জানিয়েছে 29 ইএমই ব্যাটালিয়নের 3 জন জুনিয়র কমিশনার অফিসার এবং নন কমিশন অফিসার চমন হয়ে আফগানিস্তান পালাতে গিয়ে ধরা 2 জন পড়েছে। খবর শুনে আমি মাথা ঘুরে গেল। নাজিরকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিয়ে ছুটে গেলাম ক্যাপ্টেন তাহেরের মেসে। ডেকে পাঠানো হলো লেফটেন্যান্ট নূরকে। গভীর রাত অব্দি আলোচনার পর সিদ্ধান্ত হলো চমন বর্ডার দিয়ে পালানোর প্রচেষ্টা অত্যন্ত বিপজ্জনক। তাই এই পথ পরিত্যাগ করে অন্য পথে পালাবার চেষ্টা করতে হবে। অন্য পথ হিসেবে আমাদের সামনে খোলা থাকলো কাশ্মীর, লাহোর, শিয়ালকোট এবং বাওয়ালপুর সেক্টর দিয়ে রাজস্থানের মরুভূমি পাড়ি দিতে সময় লাগবে 2 থেকে 3 দিন। অন্যান্য যে কোনো সেক্টর দিয়ে বর্ডার পেরোতে লাগবে 5 থেকে 6 দিন। এত সময় পাওয়া যাবে কিভাবে? অনেক চিন্তা ভাবনা করে বাওয়ালনগর সেক্টরে বেছে নিলাম আমরা। এই সেক্টর দিয়ে পালাতে শুধু সময় কম লাগবে তা নয়, আমাদের ডিভিশনের অপারেশন এরিয়া ছিল এই সেক্টর, ফলে প্রয়োজনীয় ইন্টেলিজেন্স ইনফরমেশন সংগ্রহ করা সহজ হবে। পালাবার পরিকল্পনা করার দায়িত্ব যুক্তিগত কারণে আমাকে নিতে হলো। শুরু হলো আবার নতুন এক পরিকল্পনা। এভাবেই সময় বয়ে যাচ্ছিল। এপ্রিলের প্রথম সপ্তাহের এক ছুটির দিনে দুপুরের খাওয়া শেষ করে মেস থেকে ফিরে বিছানায় গড়াগড়ি দিয়েছিলাম। হঠাৎ করে দরজা কড়া নেড়ে উঠলো। কে জিজ্ঞেস করতে লেফটেন্যান্ট মতির গলা শুনতে পেলাম। ভেতরে এলো মতি, শুকনো মুখ, মলিন চেহারা, চিন্তিত লাগছিল ওকে। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, হঠাৎ কি মনে করে এলে? স্যার, কিছুদিন যাবৎ মানসিক যন্ত্রণায় ভুগছি ভীষণভাবে। অবশেষে আজ মনস্থির করে এসেছি আপনার পরামর্শ নিতে। খুব সিরিয়াস ব্যাপার কিছু কি? হ্যাঁ স্যার, মনস্থির করে ফেলেছি পালাবো। যে করে হোক পালিয়ে গিয়ে স্বাধীনতা সংগ্রামে শরিক হব। চেষ্টা ব্যর্থ হলে যা হবার হবে। যে কোনো ঝুঁকি নিতে আমি প্রস্তুত। আপনি কি বলেন? ভালো করে তার মুখে দিকে যে তার মনের ছবি পড়বার চেষ্টা করলাম। না, তাকে ভীষণ সিরিয়াস মনে হলো। কিন্তু আমরা প্রতিজ্ঞা করেছি আমাদের 3 জনের সিদ্ধান্তের কথা কাউকে বলা যাবে না। তাই সে মুহূর্তে আমাদের চিন্তা ভাবনার কথা না বলে শুধু বললাম, মতি, তোমার আন্তরিকতা প্রশংসনীয়, কিন্তু আমি এ ব্যাপারে কি করতে পারি? মতি চুপ করে ভাবছিল কিছু। আমি বেয়ারকে ডেকে নাস্তার ফরমায়েশ দিলাম। নাস্তা এলো। মতি তৃপ্তির সাথে খেলো নাস্তা। ওর খাওয়া দেখে বুঝতে পারছিলাম দুপুরে খাওয়া হয়নি তার। হঠাৎ করে মতি প্রশ্ন করলো, স্যার, সবকিছু সম্পর্কে আপনি আমার চেয়ে অনেক বেশি জানেন। এই অবস্থায় আমরা চোখ কান বন্ধ করে হাত গুটিয়ে শুধু বসে থাকবো? আমাদের কি কোনো দায়িত্বই নেই? আপনি কি কিছুই ভাবছেন না? আমি মতির প্রশ্নের তাৎক্ষণিক জবাব না দিয়ে বললাম, কাল বিকেলে চায়না ক্যাফেতে 6টায় এসো, আলাপ হবে বিস্তারিত। মতি চলে গেল। ও চলে যাবার পর আমি কাপড় ফোড়ে গুড়ি নিয়ে সোজা বেরিয়ে গেলাম নূরের কাছে। গিয়ে দেখি নূর দিবা নিদ্রা নিচ্ছে। ওকে উঠালাম ঘুম থেকে। প্রথমে নূর কিছুটা থম খেয়ে গিয়েছিল। কি ব্যাপার স্যার, হঠাৎ আপনি এই সময়? বিশেষ প্রয়োজন এসেছেন নূর। তাকে মতির ব্যাপারে সব খুলে বললাম। সব শুনে নূর বলল, মতির ব্যাপারে আপনি কি ভাবছেন? আমি বললাম, ওকে সঙ্গে নিলে কেমন হয়? নূর কিছুক্ষণ চিন্তা করে বলল,
আমার আপত্তি নেই, তবে ক্যাপ্টেন তাহেরের মতামতটা জানা দরকার। বেশ, তবে চলো ওখানে যাওয়া যাক। তাই চলুন। আমার গাড়িতে ঘুরে গেলাম ক্যাপ্টেন তাহেরের ওখানে। তাকে সব কথা খুলে জানালাম আমরা। তাকে সঙ্গে নিতে আমার এবং নূরের কোনো আপত্তি নেই। ক্যাপ্টেন তাহের আমাদের সাথে একমত হয়ে বললেন, ঠিক আছে, ও যদি বিশ্বাসযোগ্য হয় তবে তাকে সঙ্গে নেওয়া হোক। ফিরে এলাম। পথে নূরকে থামিয়ে দিয়ে পরদিন নির্ধারিত সময় আমি ও নূর চায়না ক্যাফেতে গেলাম মতির সাথে আলোচনা করতে। গিয়ে দেখি মতি আমাদের খোঁজার আগে আমাদের প্রিয় ডিশগুলোর অর্ডার দিয়ে অপেক্ষা করছে। চায়না ক্যাফে তখন কোয়েটা শহরের একমাত্র চাইনিজ রেস্তোরাঁ, আমাদের বিশেষ পছন্দের আড্ডা মারার জায়গা। একটি চাইনিজ পরিবার, বাবা মা ও মেয়ে ছেলে মিলে রেস্তোরাঁটা চালায়। আমরা তাদের পুরনো রেগুলার কাস্টমার, তাই গেলে বিশেষ খাতির যত্ন করে। আমরা যোগ দেবার পর পরে খাওয়া শুরু হলো, সাথে আলোচনা। আমি প্রথমেই বললাম, মতি, তোমার গতকালের প্রশ্নের জবাব আজ দিচ্ছি। কোনো কারণবশত সেটা কাল দেওয়া সম্ভব হয়নি। আমি, নূর এবং ক্যাপ্টেন তাহের ফালাবার চেষ্টা করছি বেশ কিছুদিন যাবৎ। চমন বর্ডার দিয়ে ফালাবার চেষ্টা করছিলাম, কিন্তু ইয়ামি ব্যাটালিয়ন এর ঘটনার পর সেই পরিকল্পনা বাদ দিতে হয়েছে। এখনো চেষ্টা করছি বাওয়ালপুর বাওয়ালনগর হয়ে রাজস্থান বর্ডার ক্রস করব। তুমি আমাদের সঙ্গে ইচ্ছে হলে আসতে পারো। মতির চোখে মুখে খুশি উপচে পড়ল। স্যার, আমি জানতাম আপনি এই সময় চুপ করে বসে থাকতে পারবেন না। আই এম সো হ্যাপি দ্যাট আই কান্ট টেল ইউ আই এম প্রাউড অফ ইউ স্যার। আমি পকেট থেকে ছোট্ট একটা কোরআন শরীফ বের করে তার উপর হাত রেখে ওকে শপথ নিতে বললাম। ও কোরআন শরীফের উপর হাত রাখলো। আমি বললাম, বলো, আমাদের পরিকল্পনা সম্পর্কে অন্য কোনো ব্যক্তিকে কিছু বলা চলবে না। কোনো পরিস্থিতিতে প্রয়োজন মতো তোমাকে যে দায়িত্ব দেওয়া হবে বিনা প্রশ্নে আমি পালন করব। অযাচিতভাবে পরিকল্পনা সম্পর্কে কৌতূহলবশত কোনো প্রশ্ন তুমি করতে পারবে না। একে অপরের উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে সমস্ত সিদ্ধান্ত মেনে চলবো। আমার কথাগুলো পুনরাবৃত্তি করলো মতি। কোনো জড়তা নেই, কোনো দ্বিধা নেই। এভাবেই শেষ হলো আমাদের বৈঠক। আমার উপর দায়িত্ব দেওয়া হয়েছিল সবচেয়ে শর্টকাট এবং গ্রহণযোগ্য পথ খুঁজে বের করার, এবং সেই পথের অপারেশনাল ম্যাপ শিট জোগাড় করে তার উপর অন ট্রুপস এবং এনিমি ট্রুপস পজিশন এবং ডিপ্লয়মেন্ট ট্রেস জোগাড় করা। তাছাড়া কম্পাস, বাইনোকুলার এবং পার্সোনাল উইপন্স জোগাড়ের দায়িত্ব আমাকে নিতে হয়েছিল লোকাল অফিসার হিসাবে। এর সবগুলোই আমার রেজিমেন্ট বিস্তর রয়েছে, কিন্তু ক্লাসিফাইড আইটেমস হিসেবে অপারেশনাল পারপোজ ছাড়া এগুলো স্টোর থেকে বের করার হুকুম নেই। তাই অন্য পথ খুঁজে বের করতে হলো। ম্যাপ জোগাড় করার জন্য ঠিক করলাম ইনফ্যান্ট্রি স্কুলের ইন্টেলিজেন্স এর বাঙালি হাবিলদার শফিককে সাহায্য নেব। ছেলেটার সাথে কোর্স করার সময় বেশ ঘনিষ্ঠ হয়ে পড়েছিলাম। কোর্সে বাঙালি হয়ে ভালো রেজাল্ট করায় ও আমাকে বিশেষভাবে শ্রদ্ধা করতো। ক্লাসের ফাঁকে ফাঁকে প্রায় ওর সাথে দেশ নিয়ে আলাপ হতো। ও আমাকে কথাই বলতো ও অনেক কথাই বলতো আমাকে আপনজন ভেবে, বিশ্বাস করে। কোর্স করার সময় ও সবসময় আমাকে নানাভাবে সাধ্যমতো সহযোগিতা করতো, অত্যন্ত আন্তরিকতার সাথে। এই সম্পর্কের পরিপ্রেক্ষিতে আমি ঠিক করেছিলাম